অতিথির কাছে জানতে চাইবো, আপনি সঙ্গেই থাকুন। তার আগে আপনার এই জিনিসটাই আমরা একটু সালাম ভাইয়ের কাছ থেকে বক্তব্য নিয়ে আসি। আপনি তিনটা বিষয়ের কথা বললেন, আপনি সঙ্গে সালাম ভাই আপনি শুনতে পাচ্ছিলেন হয়তো, মানে তারা এই যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছে জামাত, এর বাইরে আবার বলছে যে পিআর, মানে এই জিনিসগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি, যদি সংক্ষেপে বলেন। এখানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ এখানে নির্বাচন যে বিধি, আচরণ বিধি, এই আচরণ বিধিটা যদি আমি মানি তাহলেই তো এখানে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো কারণ থাকে না, এটা কোনো কারণে। আরেকটা যেটা পিআর সম্পর্কে আমার হামিদ আজাদ ভাই বললেন, আমরা দীর্ঘদিন একসাথে জেলে ছিলাম, অনেক মামলার আসামি, তাই না? আজাদ ভাইকে বলবো যে আমরা এমন কোনো দিকে যাওয়া উচিত না যে একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়, একটা দুর্বল পার্লামেন্ট হয়, একটা দুর্বল সরকার হয়, সেদিকে কোনোভাবে যাওয়া উচিত না। আমাদের এখন উচিত একটা স্ট্রং পার্লামেন্ট, একটা স্ট্রং গভর্নমেন্ট, যাতে আমরা আজকে যে ফ্যাসিবাদকে তাড়িয়েছি সেই ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে, সেই ফ্যাসিবাদ আধিপত্যবাদ যাতে আবার সেই ফ্যাসিবাদের কাঁধে ভর করে না আসতে পারে। আজকে আমরা কোনোভাবে আমাদের সীমান্তে পুশিন থামাতে পারছি না এখন পর্যন্ত। এরকম আরও আন্তর্জাতিক অনেক বিষয় আছে, আমাদের অর্থনীতি আজকে প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে চলে আসছে। সবকিছু সালাম ভাই স্পষ্ট, আমরা এটা নিয়ে আবারও আজাদ ভাইয়ের কাছে যাব। আমাদের স্টুডিওতে আমাদের একজন অতিথি আছেন, ডক্টর কাজী মারুফুল ইসলাম। একটা কিন্তু মানে যে নির্বাচনের আগেই এই নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন কিন্তু আসছে এবং রাজনৈতিক দলগুলো যে এক জায়গায় নেই সেটা কিন্তু স্পষ্ট। স্যার, এটাকে একটা সংকট হিসেবে মনে হচ্ছে আপনার কাছে? আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখি তাহলে এই রাজনৈতিক দলগুলো যে দীর্ঘদিন ধরে এই জাতীয় ঐকমত্য কমিশনে বসে পরস্পরের সাথে আলোচনা করলো এবং সেটা কিন্তু একটা ইতিবাচক দিক, এবং ওই দলগুলো কিন্তু অনেকটাই কাছাকাছি এসেছে, এটা মানতেই হবে যে অনেকগুলো মৌলিক বিষয় কিন্তু তারা পরস্পরের কাছাকাছি এসেছে, মতামতগুলো এসছে। কিন্তু যেটা যেটা আমাদের সালাম ভাই বললেন যে আমরা যদি এটাই লক্ষ্য থাকে যে ফ্যাসিবাদ আর যেন ফিরে না আসে, সেটা যদি বন্দোবস্ত করতে চাই তাহলে আপনি দেখেন আমাদের এর আগে যে পার্লামেন্টটা ছিল সেই পার্লামেন্ট কিন্তু অনেক স্ট্রং পার্লামেন্ট। তো সেই পার্লামেন্ট তো ফ্যাসিবাদের জন্ম দেওয়াটাকে ঠেকাতে পারেনি। তার মানে পার্লামেন্টের যে বর্তমান কাঠামোটা আছে সেই কাঠামোতে এরকম একটি দল সব কিছু মানে একটা সর্বৈব যদি আধিপত্য বিস্তার করতে পারে পার্লামেন্টে, তাহলে সেই পার্লামেন্টের কিন্তু স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থাকে। অর্থাৎ ওই রাজনৈতিক দল কিন্তু ক্ষমতাকে কেন্দ্রীভূত করার সুযোগ পেয়ে থাকে। ফলে এই পার্লামেন্টের যে গঠন সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য আছে, এবং জনমতের যেটা একটা বড় প্রতিফলন, তারা কিন্তু চেয়েছে যে এই পার্লামেন্টেরও একটা ব্যালেন্স করতে, যেক্ষেত্রে আমরা অনেকেরই দাবি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনে আলোচিত হয়েছে যে এটা এক কক্ষের জায়গায় দ্বিকক্ষ হবে, উচ্চকক্ষে পিআর হবে। কিন্তু ডক্টর ইসলাম, যেটি ব্যাপার যে এইগুলো তো পাশ হওয়ার জন্য তো মানে সাধারণত আইনসভায় এগুলো র্যাটিফাই হয়, সেই আইনসভাটা তো এখন নাই। সেই জায়গায় এখন করণীয়টা কি? এই আগামী ইলেকশনটা কিভাবে হবে সেই প্রশ্ন, যেমন এই জামাত ইসলামের যে আজাদ ভাই বলছিলেন যে তারা এই নির্বাচনেই সেটি চান, তার কথা এটা স্পষ্ট। তো এখন এই পরিস্থিতিতে আসলে করার উপায় কি? মানে এ নিয়ে অথবা সামনের যে সরকার আসবে তারা সেটি কিভাবে বাস্তবায়ন করতে হবে, প্রতিশ্রুতিটা কীভাবে নিয়ে অনেক বিস্তর আলোচনা চলছে। আপনার কাছ থেকে আরও মত নেব। স্যার, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকুন। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থিতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। এই জায়গাটায় লেভেল প্লেয়িং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন। বাংলাদেশের শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার, সব কিছু নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। এসব নিয়েও আমাদের সঙ্গে থাকা অতিথিদের মন্তব্য জানবো। আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি। শুরুতেই এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ভাই, আপনার কাছে যাই। যেটি এর বিরতির আগের আলোচনায় যেটি আব্দুল সালাম ভাই বলছিলেন যে পিআর চাওয়া মানে হলো এমন একটা সরকার চাওয়া যেটা অস্থিতিশীল, এবং দেশ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে, নানা ধরনের অস্থিতিশীলতা আছে। আজাদ ভাই, সেই প্রশ্নের ব্যাপারে কি বলবেন যেটি আব্দুল সালাম ভাই করলেন?
জি, আমি সালাম ভাইয়ের এই কথার সাথে একমত যে দেশে অস্থিতিশীল করা নানা ষড়যন্ত্র এটা অব্যাহত আছে, একথা সত্য। কিন্তু পিয়ার হলে যে সেই অস্থিতিশীলতা বাড়বে বা ফ্যাসিস্টরা আবার পুনর্বাসিত হবে, এটার সাথে আমি একমত হতে পারছি না। কারণ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে সালাম ভাইরা আমরা সবাই দেশ, জাতি, ছাত্র জনতা মিলেমিশে সবাই মিলিয়ে করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ আসুক, এটা কেউ চায় না। কিন্তু আমরা এটা চাই বাংলাদেশ একটি নতুন ধারার রাজনীতির সূচনা হোক, সুন্দর নির্বাচন পদ্ধতি হোক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। সেই চাওয়া থেকেই আমি বলতে চাই, আপনি ঘরের দরজা বন্ধ করেছেন কিন্তু দেয়ালের ছিদ্র বন্ধ করেন নাই, তাহলে কিন্তু এখানে বিষাক্ত সব আপনাকে আক্রমণ করতে পারে। সেই ছিদ্রপথ দিয়েই আবার নতুন ফেসিবাদও হইতে পারে, অথবা আগের ফেসিবাদও আসতে পারে, যে কোনো একটা আশঙ্কা থেকে যায়। তাহলে উপায় হচ্ছে সংস্কার। সংস্কারের মাধ্যমে আমাদের আগাইতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কারের মধ্যে আমাদের আরেকজন অতিথি যিনি বলছিলেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, এইটা কিন্তু ইলেকশন যদি সামনে করতে হয়, আমরা সংস্কারকে যদি আইনি রূপ না দিই তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষ কীভাবে হবে? তাহলে এখানে আরও আইন কানুনগুলো তো আমি আগেই বলেছি। এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, নতুন বাংলাদেশ গড়ার জন্য একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা বিএনপির 31 দফা মেরামত, রাষ্ট্র মেরামতের মধ্যেও আছে। তো সব মিলে আমাদের কথা হচ্ছে পিআর পদ্ধতিটা আমরা চাওয়া মানি অস্থিতিশীল সরকার হওয়া নয়। পিআর পদ্ধতি যদি জি আজাদ ভাই আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম। আমরা আপনার প্রশ্নগুলো একটু আব্দুস সালাম ভাইকে করি যে এই যে উচ্চকক্ষ বা যে নিম্নকক্ষ, এটা চেক অ্যান্ড ব্যালেন্স, এবং আব্দুস সালাম ভাই আপনারাও কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ চাচ্ছিলেন, আপনাদের 31 দফার মধ্যে আছে। তাহলে সেইটা কেন পরের নির্বাচনে বাস্তবায়নের কথা কেন বলছেন? না, আপনাকে ধন্যবাদ। আসলে আমার জানেন যে আমি রাজশাহী সম্মেলন কালকে, আমি এখানে শত শত লোকের পরিবেষ্টিত আছি। হামিদ আজাদ ভাইয়ের কথা পুরোপুরি শুনতে পারলে আমার কাছে ভালো লাগতো। তো আমার মনে হয় যে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে হামিদ আজাদ ভাইকে বলবো যে আজকে দেশের বাস্তব অবস্থাটা বিবেচনা করে এখন আমাদের একটা নির্বাচিত পার্লামেন্টটা সবচেয়ে বেশি জরুরি। এই মুহূর্তে যতটুকু আমাদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে সেটাকে নিয়ে আমরা নির্বাচনে যাই এবং নির্বাচিত একটা পার্লামেন্ট আসুক। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই আগেই বলেছেন, বারবার বলেছেন যে আজকে দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এমন কোনো সেক্টর নাই যেটা ধ্বংস করে যায় না এই ফ্যাসিবাদ। কাজে এই মুহূর্তে সেটাকে যদি আমাদেরকে রিপেয়ার করতে হয়, সংস্কার করতে হয়, তাহলে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল একত্র হয়ে আমাদেরকে সেটা রিপেয়ার করতে হবে। এবং সেই কারণে তিনি বলেছেন বিএনপি এককভাবে নির্বাচিত হলেও আন্দোলনকারী সকল দলকে নিয়েই আমরা সরকার গঠন করব। আমার মনে হয় যে আমাদের মধ্যে হামিদ ভাইকে অনুরোধ করব যে আমাদের মধ্যে আর দূরত্ব না বাড়িয়ে আমরা এখন একটা পার্লামেন্টে যাই, পার্লামেন্টে তারপরে আরও বহু কিছু হবে, আমরা ডিসাইড করতে পারবো। আর আমাদের আরেক ভাই যেটা বলেছেন যে একটা স্ট্রং পার্লামেন্ট ছিল গতটা, কোনো অবস্থাতেই স্ট্রং পার্লামেন্ট ছিল না। এটা একটা ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল, একটা মাফিয়াদের পার্লামেন্ট ছিল, এটা একটা আধিপত্যবাদী সরকারের পার্লামেন্ট ছিল, এটা জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ছিল না।